আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা আজ তোমাদের 13তম অধ্যায়ের উপাত্ত বিন্যস্তকরণ এর 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা 1 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম, আজকে করব 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা। 2 নম্বর অঙ্ক কি আছে প্রথমে তোমরা সবাই বই খুলে বই দেখে বুঝে নাও। বলছে নিচের আয়তলেখাটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার উপর করা জরিপের উপাত্তের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা 1 নম্বর প্রশ্নের মধ্যে আয়তরেখা অঙ্কন করছি উপাত্ত দিয়ে, আর 2 নম্বর প্রশ্নে আয়তলেখা তৈরি করা আছে, সেখান থেকে আমাদের তথ্য উপস্থাপন করতে হবে। প্রথম বলছে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে। কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, গুণে গুণে বের করতে হবে যে 0 থেকে 4 কয়জন, 1 জন 2 জন। মনোযোগ দাও, 0 থেকে 4 দেখছো কিনা তোমরা, 0 থেকে 4 1 জন 2 জন। 5 থেকে 9 1 2 3 4। আমি এইভাবে লিখছি 2 4 5, প্রত্যেকটা আলাদা আলাদা করে। প্রথম শ্রেণীতে আছে 2, তারপরে 4, এরকম সবগুলি যোগ করলে কত হয়, 40 জন। অর্থাৎ লাস্ট পর্যন্ত আমাদের এখানে শ্রেণী আছে কয়টা লক্ষ্য করো, শ্রেণী আছে 1 2 3 4 5 6 7 8 9। শ্রেণী আছে কয়টা, 9টা। লক্ষ্য করো কয়টা শ্রেণী আছে, 9টা। 1 2 3 4 5 6 7 8 9, এবং প্রত্যেক শ্রেণীতে আলাদা আলাদা করে সংখ্যা আছে। প্রথম শ্রেণীতে আছে 1 2, তারপরে আছে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 8, তারপরেরটাতে 7 4 3 1। তাহলে আমরা এগুলো যোগ করলাম, যোগ করলে কত হয়, 40 জন। তাহলে পঞ্চম শ্রেণীতে জরিপের আওতায় আসা মোট শিক্ষার্থীর সংখ্যা 2 4 6 8 7 4 3 1, যোগ করলে কত হয়, 40 জন। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এবার আমরা শুরু করব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি আছে দেখো, কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি। তাহলে এখানে লক্ষ্য করো, কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি। তাহলে কোন শ্রেণী ব্যবধানে সবচেয়ে উপরে উঠছে, লক্ষ্য করো 20 থেকে 24। দেখছো কিনা, এই যে দেখো, এই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, ঠিক না? তাহলে কত, 1 2 3 4 5 6 7 8, এই যে 8 বরাবর, অর্থাৎ এখানে 8 জন শিক্ষার্থী। তাহলে 20 থেকে 24 এই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে আমরা এই 1 নম্বর অঙ্কটা অন্যভাবে করতে পারতাম, সেক্ষেত্রে একটু বড় হয়, যদিও একটু বড় হয় কিন্তু ওটা সুন্দর ছিল। তারপর দেখিয়ে দিই আমরা 1 নম্বর অঙ্কটা আমরা অন্যভাবে যেভাবে করতে পারতাম, আর একটু দেখিয়ে দিই। মোট শিক্ষার্থীর সংখ্যা নির্ণয়, মোট শিক্ষার্থীর সংখ্যা নির্ণয়। এটা কি, শ্রেণী ব্যবধান, এটা শিক্ষার্থীর সংখ্যা। এখানে লিখব শ্রেণী ব্যবধান, আর এখানে হলো শিক্ষার্থীর সংখ্যা। প্রথম শ্রেণী কত আছে, 0 থেকে 4, এখানে কয়জন আছে, 2 জন। 5 থেকে 9, এখানে আছে কয়জন, 4 জন। তারপরে 10 থেকে 14, এখানে আছে কয়জন, 5 জন। তারপরে 15 থেকে 19, এখানে আছে 7 জন, 6 জন। তারপরে 20 থেকে 24, এখানে আছে 8 জন। তারপরে হলো 25 থেকে 29, এখানে আছে 7 জন। 30 থেকে 34, এখানে আছে 4 জন। তারপরে হলো 35 থেকে 39, এখানে আছে 3 জন। লাস্ট হলো 40 থেকে 45, এখানে আছে 1 জন। তাহলে মোট শিক্ষার্থী কতজন হলো, মোট যোগ করলে কত হবে, 40 জন। মোট কয়জন, 40 জন। মনোযোগ দাও, আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন,
40 জন। মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন লক্ষ্য করে একটু ভালো করে। মোট শিক্ষার্থীর সংখ্যা হলো 40 জন। ঠিক আছে, মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন? 40 জন। ভালো করে দেখছো আমরা কীভাবে করছি? 0 থেকে 4 2 জন, 5 থেকে 9 4 জন, 10 থেকে 14 5 জন, 15 থেকে 19 6 জন, 20 থেকে 24 8 জন, একই রকমভাবে লাস্ট 40 থেকে 45 1 জন। সব মিলিয়ে কতজন হলো? 40 জন। ঠিক আছে, তাহলে আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা 40 জন। তাহলে বুঝতে পারছেন? তাহলে 1 নাম্বার আমরা আগে যেভাবে করছি সেভাবে হবে, পরে যেভাবে করছি এভাবে হবে। দুইভাবেই করা যায়, আমরা যেভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেভাবে করব। এবার আসি আমরা 2 নাম্বার, কোন শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি? কোনটাতে বলছিলাম? 20 থেকে 24 এই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। ঠিক আছে, এবার আসি 3 নাম্বার, শতকরা কতজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে? 30 মিনিটের বেশি সময় লাগে। তাহলে 30 মিনিটের বেশি সময় লাগে এরকম শিক্ষার্থীর সংখ্যা আগে বের করে নিতে হবে। 30 মিনিটের বেশি সময় লাগে এমন শিক্ষার্থীর মোট সংখ্যা কত হবে? কত হবে হলো 4 3 1, 4 যোগ 3 যোগ 1 সমান কয়জন হয়? 4 3 2 1 সমান 8 জন। মনোযোগ দিতে হবে, কিভাবে বের করছি বলছে এখানে প্রশ্নে 30 মিনিটের বেশি সময় লাগে। 30 মিনিটের বেশি সময় লাগে এমন শিক্ষার্থীর সংখ্যা কত? শতকরা কতজন? শতকরা বের করতে বলছে। মনোযোগ দিয়ে একটু আমরা আবার বই দিকে লক্ষ্য করি। 30 মিনিটের বেশি সময় লাগে লক্ষ্য করো, এই যে এখানে 30 থেকে 34 4 জন, 35 থেকে 39 3 জন, আর 40 থেকে 45 1 জন। এই সব মিলে কতজন হলো? 8 জন। এই হলো কি 30 থেকে তার বেশি, 30 বা তার বেশি সময় এই কয়জনই পড়াশোনা করে। তাহলে এখানে কয়জন হলো? 4 3 1, সব মিলে কয়জন? 8 জন। বুঝতে পারছো? 4 3 1, 4 3 1, 4 3 1, এই হলো মোট 8 জন। তাহলে কয়জন হলো? 8 জন। এবার মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা কোন 1 নম্বরে পেয়ে গেছিলাম। মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন? শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল? 40 জন। মোট শিক্ষার্থীর সংখ্যা 40 জন। এবার বলছে শতকরা প্রকাশ। সুতরাং কতজন শিক্ষার্থী 30 মিনিটের বেশি সময় লাগে তাদের শতকরা প্রকাশ করতে হবে। শতকরা প্রকাশ যদি বলি কি হবে? 40 জনে কয়জন? 40 জনে 8 জন। তাহলে 100 জনে শতকরা মানে কত? 100 জনে কতজন? তাহলে 100 দিয়ে গুণ করলে শতকরা পেয়ে যাবে। তাহলে আমরা 40 জনে 8 জন। মনোযোগ দাও, 40 জনে কয়জন? 8 জন। যদি 20 জনে 8 জন, এখানে তো 20, এখানে 8, যতজন হয় তত নিচে, আর যতজন আছে ততজন উপরে। তাহলে 40 জনে 8 জন, 100 জনে কয়জন হবে? আর কম না বেশি? বেশি। বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। 100 জনে আরো বেশি, আর বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমরা গুণ করলাম। তাহলে এটা কি শতকরা প্রকাশ মানে কি? 100 জনে কতজন শিক্ষার্থী 30 মিনিটের বেশি সময় পড়াশোনা করছে তাদের সংখ্যায় শতকরা প্রকাশ মানে কি? 100 জনের কথা বলছে। বুঝতে পারছি? তাহলে আমরা 40 এখানে একটু কাটাকাটি করি। 10 দিয়ে কাটলে 10 10 100, 4 10 40, 4 1 4, 4 2 8। যদিও কাটাকাটি করার নিয়ম নাই, তারপর তোমাদের বোঝানোর স্বার্থে এখানে কাটাকাটি করছি। 20 জন। তাহলে শতকরা কয়জন হলো? 20 জন। তাহলে সুতরাং একটু সুতরাং এখানে লিখে দিই সূত্রটা। সুতরাং 30 মিনিটের বেশি সময় পড়াশোনা করে 30 মিনিটের বেশি সময়
পড়াশোনা করে এমন শিক্ষার্থী শতকরা 20 জন। এমন শিক্ষার্থী শতকরা 20 জন। 30 মিনিটের বেশি সময় পড়াশোনা করে এমন শিক্ষার্থীর শতকরা কয়জন? 20 জন। অথবা এমন শিক্ষার্থী 20%। শতকরা 20 জন না হলে সরাসরি আমরা 20% লিখতে পারতাম। 20%ও শতকরা বোঝায়, আর শতকরা 20 জনকেও শতকরা বোঝায়। তাহলে আমাদের হয়ে গেল 3 নাম্বারটা, অর্থাৎ 2 এর 1 2 3 তিনটা হয়ে গেল। এখন আমরা 3 নাম্বার নিয়ে আলোচনা করব। পাশের সারণীতে 4টি গ্রামের জনসংখ্যা, আয়তন এবং জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে। আমাদের ক নাম্বার বলছে সারণীর 1 2 অর্থাৎ কিছু খালি ঘর রাখছে। সারণীতে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিছু কি খালি ঘর রেখেছে, প্রত্যেকটার ক্ষেত্রে কিছু খালি ঘর রেখেছে। এই যে এখানে একটা খালি ঘর, এখানে একটা খালি, এখানে একটা খালি, এখানে একটা খালি, অর্থাৎ 4টা শূন্যস্থান আছে। এই শূন্যস্থানগুলি পূরণ করতে বলছে। তার আগে আমাদের জানতে হবে জনসংখ্যার ঘনত্বের সূত্র কি, সেখান থেকে আমাদের এই শূন্যস্থানগুলি বের করতে পারবো। তাহলে আমরা আগে সূত্রটা জেনে নিই, জনসংখ্যার ঘনত্ব মানে কি। লক্ষ্য করো, জনসংখ্যার ঘনত্ব কি বা কাকে বলে। কোন নির্দিষ্ট এলাকায় প্রতি 1 বর্গ কিলোমিটারে যত লোক বসবাস করে তাকে ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব বলে। আবার বলি, কোন নির্দিষ্ট এলাকায় প্রতি 1 বর্গ কিলোমিটারে যত লোক বসবাস করে তাকে ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব বলে। যেমন তোমার এলাকার 1 বর্গ কিলোমিটারে যত লোক বসবাস করে ওইটাই হলো তোমার এলাকার জনসংখ্যার ঘনত্ব। 1 বর্গ কিলোমিটার মানে কি, আমরা ক্ষেত্রফলের সূত্র শিখছি। 1 বর্গ কিলোমিটার হলো যখন কোন এলাকা দৈর্ঘ্য 1 এবং প্রস্থ 1 হয়, দৈর্ঘ্য 1 প্রস্থ 1, দৈর্ঘ্য 1 কিলোমিটার এবং প্রস্থ 1 কিলোমিটার এরকম হয়, তখন এটা ক্ষেত্রফল কত হয়? 1 বর্গ কিলোমিটার। তাহলে এই পরিমাণ জায়গায় যত মানুষ বসবাস করে তাকে বলা হয় জনসংখ্যার ঘনত্ব। হ্যাঁ, এখন তোমার এলাকা বলতে স্যার আমার এলাকাতে দৈর্ঘ্য 1 কিলোমিটার নাই, প্রস্থ আরো, তখন তোমার হয়তোবা 1 বর্গ কিলোমিটার এখানে একটু বেশি হতে পারে, এখানে একটু কম, অথবা এখানে বেশি এখানে কম, এইভাবে হবে। অর্থাৎ টোটাল দুইটার গুণফল যখন 1 বর্গ কিলোমিটার হবে তখন এর মধ্যে যত লোক বসবাস করে তাকে ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব বলে। আচ্ছা, এবার আসি জনসংখ্যার ঘনত্বের সূত্র কি। জনসংখ্যার ঘনত্ব সমান মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন। মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন। আবার বলি, জনসংখ্যার ঘনত্বের সূত্র হলো মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন। সেখান থেকে আমরা মোট জনসংখ্যা কিভাবে বের করব? যদি বলে এটা মোট জনসংখ্যা বের করো, তখন কি লিখব? জনসংখ্যার ঘনত্ব গুণন মোট আয়তন, গুণন মোট আয়তন। আবার যদি বলে আয়তন বের করো, মোট আয়তন বের করো, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে মোট জনসংখ্যাকে জনসংখ্যার ঘনত্ব দিয়ে ভাগ করব। মোট জনসংখ্যা ভাগ ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব। তোমরা ইচ্ছা করলে এখানে জনসংখ্যা ঘনত্ব অর্থাৎ মোট শব্দটার নাম লিখতে হবে। আমি দেখছি এখানে যে সব মিলিয়ে কত মানুষ এটাকে বলা হয় মোট জনসংখ্যা। বুঝতে পারছি? তাহলে মোট জনসংখ্যা হলো কি? জনসংখ্যা ঘনত্ব গুণন মোট আয়তন। মোট আয়তন সমান কি? মোট জনসংখ্যা ভাগ জনসংখ্যার ঘনত্ব। এভাবে আমরা এই সূত্রগুলো যদি জানি তাহলে আমরা যে এখানে শূন্যস্থান পূরণ করতে বলছে এটা সহজেই করতে পারবো। তো আমরা শুরু করে দেই। সূত্রগুলো মুখস্থ যেহেতু করে ফেলবো, মুখস্থ করে তারপর আমরা এখন শুরু করে দেই। কিভাবে 1 2 3 4 যে খালি ঘর দেওয়া আছে খালি ঘরের মান বের করে নিই। ঠিক আছে? তো প্রথম 1 নাম্বার খালি ঘরে লক্ষ্য করো কি মিসিং আছে। 1 নাম্বার খালি ঘরে কি মিসিং আছে দেখছো? দেখে নাও, সবাই দেখে নাও। 1 নাম্বার খালি ঘরে মিসিং আছে জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব। তাহলে আমরা এই যে 1 নাম্বার মানে এটাই জনসংখ্যার ঘনত্ব বের করতে বলছে। আর জনসংখ্যার ঘনত্বের সূত্র কি বলছে? মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন। জনসংখ্যার ঘনত্ব বের করতে বলছে। লক্ষ্য করো
এই প্রথমটা জনসংখ্যা, তারপরটা আয়তন, তারপরটা হলো কি ঘনত্ব। তাহলে 1 নম্বর প্রশ্ন বলছে ঘনত্ব বের করতে, অর্থাৎ 3 নাম্বারটা খালি হয়ে রাখছে, অর্থাৎ 3 নাম্বারে কি আছে ঘনত্ব, অর্থাৎ ঘনত্ব বের করতে বলছে। তাহলে আমরা এখানে জনসংখ্যা দেওয়া আছে 18,000 এবং আয়তন দেওয়া আছে 15, মানে মোট জনসংখ্যা হলো 1800, আয়তন আছে কত 15। তাহলে 1800 এর 15 দিয়ে ভাগ করলে কত হয় 120 জন। এখানে কি লিখবো বর্গ কিলোমিটার। কেন এটা লিখতে হয়, কারণ প্রতি বর্গ কিলোমিটারে 120 জন। তাহলে জনসংখ্যা ঘনত্ব কত 120, আর এটা হলো 1 নম্বরে 1 নম্বর শূন্যস্থানের উত্তর। এটা আছে 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে আয়তন বের করতে। 2 নম্বরে কি বের করতে বলছে আয়তন, অর্থাৎ এখানে দ্বিতীয় ঘর খালি, অর্থাৎ আয়তনের ঘর খালি, অর্থাৎ আয়তন বের করতে বলছে। তাহলে দেওয়া আছে কি, আমরা এটাকে যদি 2 নম্বর বলি মোট আয়তন সমান মোট জনসংখ্যা ভাগ জনসংখ্যার ঘনত্ব। তো মোট জনসংখ্যা কত দেওয়া আছে 2200 আর ঘনত্ব দেওয়া আছে কত 120। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই 2200 ভাগ 110, সরি 110। তাহলে 110 দিয়ে ভাগ করলে কত হয়, কত হয় বলো তো 20 হয়। কত হয় 20, যেমন 0 0 বাদ দিলে থাকে 210, 11 গুণে 22, সামনে একটা 0, অর্থাৎ 20 কিলোমিটার। তাহলে আয়তন কি দিয়ে প্রকাশ করব, কিলো সরি বর্গ কিলোমিটার, বর্গ কিলোমিটার। তাহলে 2 নাম্বারটা উত্তর পেয়ে গেলাম। এখন আমরা করব 3 নাম্বারটা, 3 এর 3 নাম্বারটা, সরি 3 এর 1 এর 3, 3 এর 1 এর 3 নাম্বারটা কি বলছে, মিসিং আছে কি মোট জনসংখ্যা। কি মিসিং আছে মোট জনসংখ্যা। তাহলে মোট জনসংখ্যা কিভাবে বের করব, মোট জনসংখ্যা বের করার সূত্রটা কি, যে জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যা ঘনত্ব গুণন আয়তন, নাকি জনসংখ্যার ঘনত্ব কত দেওয়া আছে, এখানে ঘনত্ব দেওয়া আছে 25, আর সরি ঘনত্ব দেওয়া আছে 60, আয়তন দেওয়া আছে 25। তাহলে গুণ করলে কত হয় 60 আর 25 গুণ করলে কত হয় 1500 জন, 1500 জন। বুঝতে পারছি। তাহলে 3 নাম্বার, এবার 4 নাম্বার শূন্যস্থান পূরণ করব। 4 নম্বরে মিসিং আছে কি জনসংখ্যার ঘনত্ব। 4 নম্বরে মিসিং আছে কি জনসংখ্যার ঘনত্ব। তা আমরা 1 নম্বরে একই কাজ করছি, 4 নম্বরে একই কাজ। তাহলে শুধু এখানে 1 বাদ দিয়ে 4, সূত্রটা একই হবে, শুধু এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে উত্তরটা লিখে দেব। বুঝতে পারছো কি 1 আর 4 জনসংখ্যার ঘনত্ব বের করতে বলছে, তাহলে আমাদের 1 আর 4 এর সূত্র একই, শুধু সংখ্যাগুলি মুছে আমরা নতুন সংখ্যাগুলি বের করে দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে এখানে বলছে 2240, আর ইয়ে বলছে কত আয়তন বলছে 8। এবার 2240 এর 8 দিয়ে ভাগ করি কত হয়, 8 দুগুণে 16 থাকে হলো 6, 1860, অর্থাৎ 280 জন। 280 জন প্রতি বর্গ কিলোমিটারে, 280 জন প্রতি বর্গ কিলোমিটারে। সরি 280 জন প্রতি বর্গ কিলোমিটার। তাহলে 4টি শূন্যস্থান বের করে ফেলছি। তাহলে আসলে মূলত জনসংখ্যা নিয়ে এই হলো প্রশ্ন, যে জনসংখ্যার ঘনত্ব বের করো, জনসংখ্যা মোট আয়তন বের করো, অথবা মোট জনসংখ্যা বের করো, কোন এলাকায় ঘনত্ব বেশি কোন এলাকায় ঘনত্ব কম, এগুলো নিয়ে আলোচনা করতে বলছে। এখন আছে 2, কোন গ্রামের এক জনসংখ্যা সবচেয়ে বেশি, বলতো কোন গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি। যেহেতু আমরা খালিঘরগুলি পূরণ করে ফেলেছি, তাহলে আমরা এখন খালিঘরগুলি মান বসিয়ে দিব, পেন্সিল দিয়ে মান বসিয়ে তারপর বলবো কোন এলাকার জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। জনসংখ্যা সবচেয়ে বেশি, জনসংখ্যা সবচেয়ে বেশি কোন গ্রামে আছে 1800, খ গ্রামে আছে 2200। 3 নম্বরে আমরা যেটা বের করছি গ গ্রাম, সেখানে ছিল 1500, এবং ঘ গ্রামে আছে 2240। ঘ গ্রামে আছে 2240। তাহলে কি উত্তর হবে 3 এর 2 এর 1 নাম্বার লিখে নেই। লক্ষ্য করো আমি বলছি খালিঘরগুলি তোমরা পেন্সিল দিয়ে পূরণ করে নিবে, যেগুলি আমরা এখন বের করলাম। পেন্সিল দিয়ে পূরণ করার পর আমরা 2 নাম্বার অঙ্ক করতে পারবো, সহজ হবে আমাদের কাছে। বলছে 1 নম্বরে জনসংখ্যা সবচেয়ে বেশি কোন গ্রামে,
তাহলে আমরা এবার দেখো ক গ্রামে আছে 1800, খ গ্রামে 2200, গ গ্রামের ক্ষেত্রে আমরা বের করেছিলাম 1500 এবং ঘ গ্রামে 2240। তাহলে কোন গ্রামে সবচেয়ে বেশি? এখন তো সহজে বলতে পারি যে ঘ গ্রামে জনসংখ্যা সবচেয়ে বেশি। এবার প্রশ্ন বলছে আয়তন সবচেয়ে বড় কোন গ্রামের আয়তন সবচেয়ে বড়? তাহলে আয়তনে ধরে আসি। আয়তন ক গ্রামের বরাবর আছে 15, খ গ্রামে আছে 20, গ গ্রামে 25 এবং ঘ গ্রামে 8। তাহলে কোন গ্রামে? গ গ্রামে। আয়তন সবচেয়ে বেশি কোন গ্রামের? গ গ্রামে। এবং জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কি? গ গ্রামে। গ গ্রামে। তাহলে আমরা 2 অর্থাৎ 3 এর 2 এর 1 2 3 3 এর উত্তর বের করে ফেললাম। এবার আসি 3 নম্বর প্রশ্ন। কোন গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা বেশি? বলো তো, এটা চিন্তা করে বলো যে কোন গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি? যে গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি, আমরা সাধারণত বাজার, কোন মার্কেট বা বাজার এরকম গড়ে ওঠে কোথায়? যেখানে জনসংখ্যার ঘনবসতি বেশি, যেখানে জনসংখ্যা ঘন ঘন বসবাস করে, অর্থাৎ মানুষ বাড়িঘর কাছাকাছি, সেখানে কি মানুষ বাজার বা হাট বাজার বা ব্যাংক যে কোনো কিছু গড়ে ওঠে, ঠিক কিনা? তাহলে সেখানে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি হলো কোন গ্রামে আছে? ঘ গ্রামে। সুতরাং ঘ গ্রামে বাজার হওয়ার থাকার সম্ভাবনা রয়েছে। আমরা এবার একটু লিখবো আগে, যেহেতু ঘ গ্রামের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি, 3 এর 3 নম্বর, যেহেতু ঘ গ্রামের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি, সুতরাং ঘ গ্রামে বড় বাজার থাকার সম্ভাবনা বেশি। সম্ভাবনা বেশি, বুঝতে পারছি? এবার 3 নম্বর প্রশ্ন বলছে হাকিম সাহেব এই 4টি গ্রামের একটিতে বসবাস করেন। কোন একজন ব্যক্তির নাম হাকিম, যে কিনা এই 4 গ্রামের যে কোনো একটিতে বসবাস করেন। তিনি বলেন আমার গ্রামের আয়তন অনেক বড়, আমার গ্রামের আয়তন অনেক বড়, কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম। তিনি কোন গ্রামের অধিবাসী হতে পারেন? অর্থাৎ আয়তন বেশি, অর্থাৎ কি আয়তন বেশি কিন্তু মানুষজন কম, আয়তন বেশি মানুষজন কম, এরকম গ্রাম কোনটা হতে পারে এখানে? তাহলে আয়তন বেশি দেখতেছি আমরা 25 আয়তন 25 বর্গ কিলোমিটার কত? গ গ্রামে। আবার জনসংখ্যা সবচেয়ে কম গ গ্রামে। বুঝতে পারছো কি যে আয়তন সবচেয়ে বেশি, নদীর কারণে আয়তন বেশি কিন্তু নদীতে আর মানুষ বসবাস করতে পারে না, এই কারণে মানুষজন কম বসবাস করে, বসবাসযোগ্য জায়গার পরিমাণ কম। এটা কোন গ্রাম হতে পারে? নিশ্চয়ই গ গ্রামে, কারণ গ গ্রামের আয়তন সবচেয়ে বেশি কিন্তু মানুষজন কম। এতে বোঝা যায় গ গ্রামের নদী থাকার সম্ভাবনাটাই বেশি। তাহলে আমরা বলবো যেহেতু গ গ্রামে 4 নাম্বার, যেহেতু গ গ্রামে আয়তন বেশি কিন্তু জনসংখ্যা তুলনামূলক কম, তাই গ গ্রামে নদী থাকার সম্ভাবনাটা বেশি। গ গ্রামে নদী থাকার সম্ভাবনা
সুতরাং জনাব হাকিম গ গ্রামের বাসিন্দা হতে পারে। গ গ্রামের অধিবাসী হতে পারে। মনোযোগ দিয়ে আবার বলছি, যেহেতু গ গ্রামের জনসংখ্যা বেশি, আয়তন জনসংখ্যা কম, আয়তন বেশি। আয়তন বেশি, জনসংখ্যা সে তুলনায় অনেক কম। সুতরাং গ গ্রামে নদী থাকার সম্ভাবনা বেশি, তাই জনাব হাকিম গ গ্রামে অধিবাসী হতে পারেন। অথবা আমরা আরেকটা দিয়ে বুঝাতে পারি ঘনত্ব। যেহেতু গ গ্রামের ঘনত্ব সবচেয়ে কম, সুতরাং গ গ্রামে নদী থাকার সম্ভাবনা বেশি, আর জনাব হাকিম গ গ্রামের অধিবাসী হতে পারে। আমরা এটা হতে পারেন বলবো, কারণ এটা 100% না, আমরা এটা সঠিক বলতে পারবো না, এই কারণে আমরা লিখলাম হতে পারে। তাহলে আমাদের 3 প্রশ্ন শেষ। আমাদের 13 অধ্যায় শেষ। 13 অধ্যায় যে কটা অঙ্ক ছিল আমরা এগুলো সলিউশন করছি। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, অথবা স্কুলে এসে বুঝে যাবে। স্বাস্থ্যবিধি মেনে স্কুলে এসে তোমরা এটা বুঝে যাবে কিভাবে করতে হয়। হোমওয়ার্ক থাকবে এই অধ্যায়ে 2, 3 যেগুলি করেছি, অর্থাৎ এগুলি এখানে না, এখানে দিয়েছি হোমওয়ার্ক 2 ও 3 সব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।